রাশিয়ার ভিতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি বাইডেনের। এদিকে রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি। ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা, রাশিয়ার শিশুসহ নিহত 10। এদিকে জর্ডানে গিয়ে পড়ল ইসরায়েলি মিসাইল। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত। সর্বশেষে জানিয়ে দেব সাদ্দাম নেতানিয়াহু ইরানের সর্বশেষ কৌশল, সামরিক বিজয় থেকে কৌশলগত পরাজয়। রাশিয়ার ভিতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি বাইডেনের। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালাতে দেননি বাইডেন, কিন্তু নিজেদের ক্ষমতার শেষ সময় এসে অনুমতি দিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভিতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্বে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে ATACMS রকেট, যেটি 206 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তবে রাশিয়ার ভিতরে হামলা চালালে যুদ্ধের গতিবেগ বদলে যাবে এমন আশা করেন না মার্কিনীরা। কিন্তু যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে, তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যান ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এই অনুমতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় বসে ইউক্রেনকে দেওয়া বাইডেন প্রশাসনের এই অনুমতি বাতিল করবেন কিনা সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলে রেখেছিলেন তিনি সবার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি। মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছে রুশ আইন প্রণেতা। রোববার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা। মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকলের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। অ্যান্ডেলিং ক্লিঙ্কাস জানিয়েছে, ইউক্রেন যে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে, সেক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এই ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃত এবং পরিধি বদলে দেবে। নতুন এই হুমকি বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সেপ্টেম্বরে পুতিন জানান, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেনে যদি রাশিয়ার হামলা চালানো হয় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালায় তাহলে রাশিয়া কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা, রাশিয়ার শিশুসহ নিহত 10। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর সুমিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 2 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। এছাড়া অন্য একটি মিসাইল হামলায় অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা গেছে, সুমি শহরের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে 2 শিশুসহ 10 জনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে শহরের 9তলা ভবনে রুশ মিসাইলটি আঘাত আনে। হামলায় 8 শিশুসহ আহত 55 জন হয়েছে বলে সুমির সিটি কাউন্সিল টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে জানিয়েছেন। সুমির সামরিক প্রশাসনের প্রধান ভ্যালোভি ইউথ প্রশাসনের টেলিগ্রাম বার্তা চ্যানেল দেওয়া এক পোস্টে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় সুমি শহরের জন্য নরকে পরিণত হয়েছিল। রাশিয়া আমাদের এই ভূমিতে স্ট্যাডি নিয়ে এসেছে। সামরিক প্রশাসন বলেছে, রাশিয়ার নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে, যার ফলে শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জর্ডানে গিয়ে পড়ল ইসরায়েলি মিসাইল।
এবার মিত্র দেশ জর্ডানে গিয়ে পড়েছে ইসরায়েলের একটি মিসাইল। এটি লোহিত সাগর উপকূলবর্তী শহর আকার গিয়ে পড়ে। জর্ডান থেকে অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায় একটি সম্পূর্ণ পয়েন্টশিপের মিসাইল লোহিত সাগরের উপকূলবর্তী শহর কাবাতে আঘাত আনে। এটি ইসরায়েল সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে বিলাসবহুল শহর আকায় গিয়ে পড়ে। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো গিয়েছে, আখবায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি শত্রুর মিসাইল ধ্বংসের লক্ষ্য ছড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংস এবং অন্যটি হচ্ছে মিসাইল বা ভূমিতে আঘাত আনে। রিপোর্টে লেখা পর্যন্ত এ বিষয়ে জর্ডান কর্তৃপক্ষের কাছ থেকে কখনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছিল ইহুদিবাদী ভূখণ্ডের ইলাত শহরের দিকে ইরাক থেকে ছোড়া একটি ড্রোন ঠেকাতে মিসাইল নিক্ষেপ করা হয়, কিন্তু সেটি শত্রুর কারণে ইলাতের মাটিতে আছড়ে পড়ে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত। লেবাননের রাজধানী বৈরুতের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিডিয়া প্রধান মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠী আফিফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, রাস আল বান্দা এলাকায় চালানো হামলায় লেবানিজ ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হন। যে ভবনে হামলা চালানো হয়েছিল সেটি ছিল সিরিয়ার বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি খবরে বলা হয়, বাথ পার্টির লেবানন শাখা সেক্রেটারি জেনারেল আল হাজারি হিজবুল্লাহর গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলায় একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ আছেন। ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহ নিহত হওয়ার পর বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করা হয়। গত মাসে এক সংবাদ সম্মেলনে আফিফ জানিয়েছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ ড্রোন হামলা চালানো হয়েছে। তবে সেই সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করা হয়েছিল, কারণ ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করেছিল তারা নিকটবর্তী একটি ভবনে হামলা চালাবে। সাংবাদিকরা তখন টেবিল থেকে দ্রুত নিজেদের মাইক্রোফোনগুলো তুলে নিতে শুরু করলে আফিফ বলেছিলেন, বোমা হামলা করে আমাদের ভয় দেখাতে পারবে না, তাহলে কিসের হুমকি? আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন প্রথম হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল মানার তথ্য পরিচালিত হিসেবে পরিচিত পান আফিফ। সাদ্দাম নেতানিয়াহু ইরানের সর্বশেষ কৌশল সামরিক বিজয় থেকে কৌশলগত পরাজয়। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো হবে বলে মনে করছেন একজন ইরানির রাজনৈতিক বিশ্লেষক। পাস্টুডার রিপোর্ট অনুযায়ী ইরানের সাবেক সংস্কৃত ইসলামী দিক নির্দেশনা মন্ত্রী সায়েদ আলাউল মেজবানির গণমাধ্যম প্রকাশিত এক নিবন্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, 1990 সালের আগস্ট মাসে যখন ইরাকের সেনাবাহিনী কুয়েত দখল করে, তখন ইরাকের দ্বিতীয় শীর্ষ কমান্ডার ব্যক্তি দেশটির সশস্ত্র বাহিনী তৎকালীন উপপ্রধান ইজ্জাত ইব্রাহিম আল জুরি দেশটির তৎকালীন উপপ্রধানমন্ত্রী মাসুদ মেদকিনকে নিয়ে ইরান সফরে আসেন। ইজ্জাত ইব্রাহিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট হাশেমি ফারুজিন, ভাইস প্রেসিডেন্ট হাসান হাবিব এবং স্বাগত জানাতে গিয়েছিলাম আমি। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ের দায়িত্ব ছিলেন সাদ্দাম। কথা নয়, ইরাকি প্রতিনিধি জিয়াতের উদ্দেশ্যে ইরানের পূর্ব অঞ্চলীয় মাসদা শহরে যাসে। হোস্ট হিসেবে আমি তাদের সফর সঙ্গে ছিলাম। এই সফরের ঘটনা বলে আমি শান্তিপূর্ণ বইতে শৃঙ্খলাপূর্ণ বর্ণনা করেছি। আমি যে কারণে সাদ্দাম ও নেতানিয়াহুর রাজনীতিক ও মনস্তাত্ত্বিক ব্যক্তিত্বকে একই রকম মনে করছি, আমি সেই সফরের সময় ফর্দা মাসুন মোহাম্মদের কারণে মনে করেছিলাম। কিন্তু আমি কথা বলার সঙ্গে সঙ্গে তার চেহারায় পরিবর্তন হয়ে যায় এবং তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। আমি তাকে বলেছিলাম, সাদ্দাম সামরিক সাফল্যের দিক দিয়ে অসাধারণ, কিন্তু দীর্ঘমেয়াদী কৌশলের দিক দিয়ে উন্মাদ। যখন ইরানে ইমাম খামেনির মতো নেতা বিদ্যমান এবং দেশের বিপ্লব হয়েছে, তখন আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থন থাকা সত্ত্বেও ইরানের উপর হামলা ছিল কৌশলগত উন্মাদনা। ফলাফল আমাদের সামনে স্পষ্ট।